কুইক স্টার্ট প্যাক। কুইক স্টার্ট প্যাকটা অ্যাকচুয়ালি কি? কুইক স্টার্ট প্যাক হচ্ছে আসলে প্রত্যেকটা ওয়েবসাইট করার সময় এবং প্রত্যেকটা ওয়েবসাইট করার ক্ষেত্রে কিছু জিনিস কিছু ব্যাপার সবসময় সেম থাকে। অবশ্যই আমরা আমাদের জন্য একটা HTML ইন্ডেক্স HTML ফাইল করব, আমরা CSS ফোল্ডার করব, JS ফোল্ডার করব, ইমেজের জন্য একটা ফোল্ডার করব, ফন্টসের জন্য একটা ফোল্ডার করব। এই সিমিলার যেগুলো সেম জিনিস সেগুলো বারবার যাতে না করতে হয় সেজন্য একটা প্যাক তৈরি করে রাখাটা হচ্ছে কুইক স্টার্ট প্যাক। তো আমি যে ওয়েতে কুইক স্টার্ট প্যাক আমার ভালো লাগে সেটা হচ্ছে প্রথমে বুটস্ট্র্যাপ। আমরা বুটস্ট্র্যাপ অবশ্যই যেহেতু বুটস্ট্র্যাপ আমাদেরকে ডাউনলোড করতে হবে। আহ, আমি আরো কিছু বিষয় বলি, যেমন HTML5 বয়লার প্লেট। HTML5 বয়লার প্লেট একটা বলতে পারেন প্যাকেজ, যেমন কোন একটা ওয়েবসাইট শুরু হওয়ার একটা প্যাকেজ হচ্ছে HTML5 বয়লার। বলতে পারেন যে ফার্মের মুরগি বয়লারে রাখা হয় শুরুতে, একদম তাকে খুব যত্ন করে রাখা হয়, এটার মতোই একটা ওয়েবসাইট শুরুর অবস্থা কেমন হতে পারে সেটা নিয়ে হচ্ছে HTML5 বয়লার প্লেট। যদি বা বয়লার প্লেট এখন খুব একটা ইউজ হয় না। তো বয়লার প্লেটে কি কি আছে আমরা একটু দেখে নিই। বয়লার প্লেটে আমি ডাউনলোডে ক্লিক, বয়লার প্লেটে যেটা আছে সেটা হচ্ছে jQuery, তারপর মডার্নাইজার, নরমালাইজ সিএসএস, তারপর এমন আর সবকিছুকে HTML5 শেপ এবং রেসপন্স জ্যাস ডাউনলোড করে তারপর দেখি বয়লার প্লেটে এইসব ফাইলগুলো আমাকে তারা দিচ্ছে, সেটা আমি আমার কুইক স্টার্ট প্যাক ফোল্ডারে নিয়ে আসলাম। এবং দেখেন এখান থেকে সবগুলোই লাগবে না, শুধুমাত্র আমরা ইন্ডেক্স HTML এই কয়েকটা ফাইল রাখলাম, তবে এটাও ডিলিট করতে পারি। এখন দেখেন এখানে কি কি দিচ্ছে। জেএস এর মধ্যে তারা দিচ্ছে হচ্ছে প্লাগইন জেএস, মেইন জেএস, ব্যান্ডারের মধ্যে তারা হচ্ছে মডার্নাইজার এবং jQuery। কোনটার কি কাজ আমি পরে বলছি। তারপর সিএসএস এর মধ্যে একটা মেইন সিএসএস, একটা হচ্ছে নরমালাইজ সিএসএস। তারপর ইমেজের মধ্যে কিছুই নাই আপাতত। মেইন সিএসএস টা কি আমরা একটু ওপেন করি। মেইন সিএসএস টা ব্ল্যাঙ্ক একটা সিএসএস, কিছু আহ, কিছু কোড দেওয়া আছে যেগুলো হচ্ছে রিসেট কোড বলতে পারেন। এবং প্রত্যেকটা ট্যাগ বা আহ, কিছু ক্লাস সম্পর্কে এখানে আইডিয়া দিচ্ছে, যেমন ইনভিজিবল, ক্লিয়ার ফিক্স, যেগুলো আমরা ক্লিয়ার ফিক্স করি, ফিক্স একটা তৈরি করি, সেই ক্লাসগুলো সম্পর্কে এখানে তৈরি করা আছে। এটা হচ্ছে মেইন সিএসএস এর কাজ। দেন নরমালাইজ সিএসএস। নরমালাইজ সিএসএস টা কি? নরমালাইজ সিএসএস হচ্ছে প্রিসেট আপনার সিএসএস রিসেটস, প্রত্যেকটা ট্যাগের কিছু ডিফল্ট সিএসএস থাকে, এগুলাকে রিসেট করা হয় নরমালাইজ সিএসএস এর মাধ্যমে। এখানে বলা আছে যে নরমালাইজ সিএসএস এবং হেল্পারস কি করে, ইনক্লুড নরমালাইজ সিএসএস এ মডার্ন HTML5 রেডি অল্টারনেটিভ টু সিএসএস রিসেট। ঠিক আছে, তারপর আচ্ছা এটা গেল। এরপর জেএস এর মধ্যে যে মেইন জেএস, এটা হচ্ছে আমরা যেটা মেইন জেএস করি, অ্যাক্টিভ জেএস বা মেইন জেএস যেটা করি সেটা হচ্ছে মেইন জেএস। এন্ড প্লাগইন জেএসটা কি? আমরা কোনো একটা প্লাগইন যখন ইনস্টল করি কি করি, প্লাগইনের ফাইলটা এখানে আমার জেএস ফোল্ডারে নিয়ে আসি। কিন্তু এখানে প্লাগইন জেএস এর মাধ্যমে বোঝাচ্ছে যে প্লাগইনের যে ফাইলের মধ্যে আমরা যে প্লাগইনটা কপি করে এখানে নিয়ে আসবো, যে ফাইলটা নিয়ে আসবো, যেমন আলকারসেল ইউজ করবো, আলকারসেল জেএস ফাইলটা এখানে নিয়ে আসবো, তাই না? কিন্তু আলকারসেল জেএস ফাইলটা নিয়ে না এসে, ফাইল যাতে বেড়ে না যায় সেজন্য আলকারসেল জেএস ফাইলে যেই লেখাগুলো আছে, যেই জাভাস্ক্রিপ্ট কোড গুলো আছে সেগুলোকে কপি করে এনে আমরা প্লাগইন জেএস এর মধ্যে নিচে, যেমন এটা একটা প্লাগইনের ফাইল বলতে পারেন। দেন এখানে আরেকটা প্লাগইনের ফাইল আমরা দিয়ে দিব প্লাগইনের কোডগুলো। ঠিক আছে, এটা হচ্ছে প্লাগইন জেএস এর কাজ। মেইন জেএস হচ্ছে আমাদের স্ক্রিপ্ট জেএস বা অ্যাক্টিভ জেএস। ব্যান্ডারের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা হচ্ছে মডার্নাইজার, একটা হচ্ছে jQuery। jQuery তো অবশ্যই আমরা জানি, প্রত্যেকটা jQuery প্লাগইন কাজ করার জন্য আমাদেরকে jQuery এই আহ, আহ, কি বলে লাইব্রেরি ফাইলটা কল করতে হবে। দেন মডার্নাইজারটা হচ্ছে উম, আহ, যেটাকে বলা হয় আপনার, এটা হচ্ছে একটা লাইব্রেরি, বাট এটা হচ্ছে কলব্যাক লাইব্রেরি। যেমন বিভিন্ন প্লাগইন আছে যেগুলো মডার্নাইজার ছাড়া কাজ করে না। মডার্নাইজার একটা কিছু কোড আছে, আমি মডার্নাইজার.com এ যাই, তাহলে আরো বেশি ডিটেলস পাবো মডার্নাইজার অ্যাকচুয়ালি কি কাজ করে।
জাস্ট কিছু প্লাগইন এবং সিএসএস কে হ্যান্ডেল করার জন্য। যেমন একটা স্লাইডার আছে, রেগুলেশন স্লাইডার, উইথাউট মডার্নাইজার এটা কাজ করবে না। কিছু কিছু স্লাইডার আছে যেগুলো মডার্নাইজার ছাড়া কাজ করে না। আরো ইফেক্টস, অসম কিছু সুন্দর সুন্দর ইফেক্টস পাওয়ার জন্য মডার্নাইজারকে ইউজ করতে হয়, এবং ব্রাউজার সাপোর্ট করানোর জন্য। এটা হচ্ছে মডার্নাইজারের কাজ। এ হলো HTML5 বয়লার প্লেট, ঠিক আছে। বাট আমি এই ওয়েতে ইউজ করবো না। এখানে অনেকগুলো ফাইল আছে, অনেকগুলো আছে। এখন এটা অনেক একটু ব্যাকডেটেড হয়ে গেছে বলতে পারেন। আর এটা কারা কারা ইউজ করে, গুগল, মাইক্রোসফট, নাসা সবাই ইউজ করে, সমস্যা নেই। তো আমরা আপাতত এটা বাদ, আমি এখন যে ওয়েতে করবো, আমাদের কি কি লাগবে। অবশ্যই আমাদের একটা সিএসএস ফোল্ডার লাগবে, জেএস ফোল্ডার লাগবে, ইমেজ ফোল্ডার লাগবে, ফন্টস ফোল্ডার, ইন্ডেক্স এইচটিএমএল এবং স্টাইল সিএসএস লাগবে। আমি একটা ফাইল করলাম ইন্ডেক্স এইচটিএমএল। একটা ওয়েবসাইট করার জন্য শুরুতে যেটা অ্যাকচুয়ালি দরকার, ইন্ডেক্স এইচটিএমএল আর style.css। দেন আমরা যে কাজটা করব, আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করব। আমি বুটস্ট্র্যাপ getbootstrap.com এ গিয়ে ডাউনলোড বুটস্ট্র্যাপে ক্লিক করেছি। এই পেজটা আসছে, এই পেজ থেকে আবার ডাউনলোড বুটস্ট্র্যাপে ক্লিক করলাম। আমার বুটস্ট্র্যাপ ডাউনলোড হয়েছে 3.3.5, ঠিক আছে। বুটস্ট্র্যাপ আমাকে অনেক 3টা ফোল্ডার দিচ্ছে। একটা হচ্ছে জেএস ফোল্ডার, ফন্টস ফোল্ডার এবং সিএসএস ফোল্ডার। বুটস্ট্র্যাপ, আমি আবারও বলছি, বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। বুটস্ট্র্যাপ দিয়ে আমরা ইজিলি কোনো স্টাইল ছাড়া একটা কি সাইট তৈরি করতে পারি। আমি যদি এখন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাতে চাই, সাপোজ এই এক্সাম্পলটা, এটা বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা একটা সাইট। এইটা করার জন্য আমাদের নিজেদের থেকে কোনো সিএসএস করা লাগবে না, সব সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে দিচ্ছে। আমরা জাস্ট ওদের ক্লাসগুলো ইউজ করি, ঠিক আছে। যেমন এটার জন্য ওরা একটা ক্লাস ইউজ করছে, এই পুরোটার জন্য একটা ক্লাস ইউজ করছে, এই কারুসেল, এই যে স্লাইড হচ্ছে, এটার জন্য ওরা জাভাস্ক্রিপ্ট এবং একটা ক্লাস ইউজ করছে, ঠিক আছে। জাস্ট এদের জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্ট ক্লাসগুলা বা জাভা সিএসএস ক্লাস এবং জাভাস্ক্রিপ্টের ডাটা টগল, ডাটা টুল বা যা যা আছে, ডাটা ফাইল যা আছে, অ্যাট্রিবিউট গুলা ইউজ করে আমরা এগুলা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা এখন বুটস্ট্র্যাপ ইউজ করা দেখবো না, বুটস্ট্র্যাপটা কল করে রাখবো। যে যার মেইন কারণ হচ্ছে, যেমন এটা এখানে বলা হয়েছে যে নর্মালাইজ সিএসএস, তারপর মডার্নাইজার, এসবের কথা বলা হয়েছে। এই নর্মালাইজ সিএসএস এবং বুটস্ট্র্যাপ এগুলাকে কি করছে, একটা প্যাকেজ করে ফেলছে। তারা একটা প্যাকেজ করে ফেলছে। আমাদেরকে নর্মালাইজ বুটস্ট্র্যাপ কল করলে নর্মালাইজ সিএসএস কল করতে হবে না, কারণ বুটস্ট্র্যাপ নর্মালাইজ সিএসএস এ যা আছে সবগুলো বুটস্ট্র্যাপ সিএসএস এ আছে, আবার বুটস্ট্র্যাপ সিএসএস আরো বেশি আছে, ঠিক আছে। তো আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করব। আমি বুটস্ট্র্যাপ ডাউনলোড করলাম। বুটস্ট্র্যাপ ডাউনলোড করার পর বুটস্ট্র্যাপ থেকে আমরা এই 3টা ফোল্ডার নিয়ে নিব, ঠিক আছে। সিএসএস, ফন্টস এবং জেএস। আমাদের আরেকটা ফোল্ডার দরকার, অবশ্যই প্রতিটা ওয়েবসাইটে ইমেজ থাকে, ইমেজ ফোল্ডার আমি নিয়ে নিলাম। এখন দেখেন সিএসএস ফোল্ডারে বুটস্ট্র্যাপ কি কি দিচ্ছে, অনেকগুলো সিএসএস ফাইল দিচ্ছে। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিন সিএসএস, ঠিক আছে। আমি এই ফোল্ডারটা ব্র্যাকেটস ওপেন করি। এখানে দেখেন সিএসএস ফোল্ডারে একটা বুটস্ট্র্যাপ মিন সিএসএস আর একটা শুধুমাত্র মিন সিএসএস। ম্যাপ জিনিসগুলো, ম্যাপগুলো দরকার নেই, আমি ম্যাপগুলো ডিলিট করে দিচ্ছি। 4টা সিএসএস ফাইল দিচ্ছে। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস, বুটস্ট্র্যাপ মিন সিএসএস, দুইটা একই। বুটস্ট্র্যাপ থিম সিএসএস, বুটস্ট্র্যাপ থিম মিন সিএসএস, দুইটা একই। এখন দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটা সিএসএস ফাইল আছে, দুইটা ভার্সন, দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা ইউজ করবো যেটা, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস অথবা বুটস্ট্র্যাপ মিন সিএসএস, যেকোনো একটা। থিমের যে কাজটা, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ একসময় শুরুতে যখন ছিল তখন হচ্ছে বুটস্ট্র্যাপের স্টাইল ছিল হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপের মতো। টুইটার, আমরা twitter.com ইউজ করছি, টুইটারের মতো। টুইটারে সব স্টাইল গুলাকে নিয়ে বুটস্ট্র্যাপ তৈরি। এটার আগের নাম ছিল হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ, এখন সরাসরি বুটস্ট্র্যাপ বলে। এখন টুইটারের যে স্টাইল গুলো ছিল সেগুলোকে এরা বুটস্ট্র্যাপ থিম সিএসএস করে ফেলছে। এবং আর এখানে হচ্ছে আমাদের ডিফল্ট গুলা, যেগুলা লাগে, যেগুলো সবসময় লাগে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমি ওইটা ইউজ করার পর
নির্দিষ্ট যে কালারটা আসবে সেই কালারটা হচ্ছে থিমের যে কালারটা অটোমেটিকলি চলে আসবে, সেই কালারটা এখান থেকে আসবে। তো থিমের কালারটা আমাদের দরকার নাই সবসময়, এবং আমরা শুধুমাত্র বুটস্ট্র্যাপ মিন সিএসএসটা ইউজ করি, ঠিক আছে। এরপর ফন্টস ফোল্ডারে তো কিছু ফন্টস দেওয়া আছে, যেমন আইকন ফন্টস। বুটস্ট্র্যাপ যেটা করছে সেটা হচ্ছে আমাদের কিছু আইকন দিচ্ছে। আইকনগুলো আইকনগুলো হচ্ছে পেইড আইকন, প্রিমিয়াম আইকন, এগুলো কিনে নিতে হয়, কিন্তু বুটস্ট্র্যাপ আমাদেরকে ফ্রি দিচ্ছে, ঠিক আছে। বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা এগুলো ফ্রি পাচ্ছি। তো এগুলো যদি ইউজ করতে হয় তাহলে আমাদেরকে এই আইকন ফন্টস ফোল্ডারটা রাখতে হবে। তারপর জ্যাজ ফোল্ডার, জ্যাজ ফোল্ডারে তিনটা জ্যাজ ফাইল আছে, দুটা হচ্ছে সেম, বুটস্ট্র্যাপ মিন জ্যাজ এবং বুটস্ট্র্যাপ জ্যাজ। আরটা হচ্ছে npm জ্যাজ। npm জ্যাজটা হচ্ছে অ্যাকচুয়ালি নোড নোড জ্যাজ। এটা হচ্ছে আপনার কি বলে জ্যাজ জাভাস্ক্রিপ্ট ফাইলগুলা কোনগুলা রিকোয়ার্ড কোনগুলা রিকোয়ার্ড না এগুলা কল করার জন্য, যদি বুটস্ট্র্যাপ থেকে আমরা বুটস্ট্র্যাপের প্লাগইন গুলাকে আলাদা আলাদা ভাগে ইউজ করতে চাই, কিন্তু আলাদা আলাদা ভাগে ইউজ করবো না, আমরা এটা বাদ দিলাম, বুটস্ট্র্যাপ মিন জ্যাজটাই রাখি, শুধুমাত্র বুটস্ট্র্যাপ মিন জ্যাজ। এরপর আর কি আছে? আর তো কিছুই নেই। এখন আমাদের একটা ইন্ডেক্স এইচটিএমএল ফাইল আছে এবং স্টাইল সিএসএস ফাইল আছে। আমাদেরকে কি করতে হবে? একটা ইন্ডেক্স এইচটিএমএল ফাইলের মধ্যে আমাদের আমাদের এইচটিএমএল এর শুরুটা লিখতে হবে। এখন শুরুটা আমরা লিখবো না, আমরা বুটস্ট্র্যাপ থেকেই নিয়ে আসবো। এবং বুটস্ট্র্যাপ গেটিং স্টার্টেড এখানে একটা বেসিক টেমপ্লেট দিয়ে দিচ্ছে, দেখেন বেসিক একটা টেমপ্লেট দিয়েছে, এইচটিএমএল টেমপ্লেট। আমি এটা কপি করলাম এন্ড এখানে পেস্ট করলাম। এখানে যাবতীয় সব আছে, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ শুরু, হেড থেকে শেষ, বডি শুরু বডি শেষ, এবং বডির শুরুতে একদম শেষের দিকে এই যে এখানে আমাদের যে কোয়েরি যেটা কল করার দরকার সেটা কল করে দিয়েছে, এবং এখানে কল করে দিয়েছে হচ্ছে বুটস্ট্র্যাপ মিন জ্যাজ, যেটা আমরা জ্যাজ ফাইল থেকে কল করব সেটা অলরেডি কল করে দিয়েছে। আবার উপরে বুটস্ট্র্যাপ মিন সিএসএস, যেটা আমরা সিএসএস ফাইল থেকে কল করব সেটা কল করা আছে, শুধুমাত্র আমাদের স্টাইল সিএসএসটা আমরা কল করে নিব। আমি আমাদের স্টাইল ডট সিএসএস টা কল করলাম। এরপর আর কি আছে? ফন্টস। ফন্টস গুলো কল করতে হবে না, এটা বুটস্ট্র্যাপ মিন সিএসএস এই কল করা আছে এদের, ঠিক আছে। আর এখানে আর কিছু ফাইল আছে, কিছু ফাইল কল করা আছে, যেমন html5 sheaf, html5 sheaf min jazz, আর এটা হচ্ছে respond min jazz। এই দুইটার ফাইলের কাজ কি? html5 sheaf হচ্ছে আমরা যদি html5 এর কোনো ট্যাগ ইউজ করি এবং সেই ওয়েবসাইটটা যদি আমরা লোয়ার ভার্সন কোনো ব্রাউজারে দেখি, তাহলে কিন্তু ভেঙে যাবে ওয়েবসাইটটা, কারণ লোয়ার ভার্সন HTML5 সাপোর্ট করে না, বা আই HTML5 সাপোর্ট করে না। কিন্তু HTML5 সাপোর্ট করানোর জন্য HTML5 sheaf min jazz এটা কল করে দিতে হয়। এটা এখানে বলা আছে শুধুমাত্র আই এর ক্ষেত্রে। এখানে বলা হয়েছে যদি ইফ লেটার i9, আই মিন 9 এর চাইতে কম যদি ভার্সন হয়, আমি যে ব্রাউজার দিয়ে ব্রাউজ করছি সেই ব্রাউজারের ভার্সন যদি 9 এর কম হয়, তাহলে এই দুইটা ফাইল লোড হবে, ঠিক আছে। একটা হচ্ছে HTML5 sheaf। HTML5 sheaf কি করবে? 9 এর কম ভার্সনের ব্রাউজারকে বলবে, যেমন সেকশন একটা HTML5 ট্যাগ, সেটাকে সে div এ কনভার্ট করে দেখাবে, ঠিক আছে, যাতে স্টাইলটা ঠিক থাকে। আর রেসপন্স জ্যাজটা হচ্ছে মিডিয়া কোয়েরিকে রেন্ডার করার জন্য, দ্রুত রেন্ডার করার জন্য। যেমন সিএসএস এর আমরা অনেক অনেক রকমের মিডিয়া কোয়েরি ইউজ করব, সেই কোয়েরিগুলোকে আমাদের সাইটে দ্রুত রেসপন্স করানোর জন্য রেসপন্স জ্যাজ। আপনারা আরো একটা ওয়েতে এগুলো ভালোভাবে দেখতে পারেন, সেটা হচ্ছে HTML5 sheaf লিখেন এবং এটা নিয়ে একটু উইকিপিডিয়াতে দেখেন, পড়াশোনা করেন, একটু একটু পড়াশোনা করে হবে। HTML5 sheaf গেল, তারপর হচ্ছে রেসপন্স জ্যাজ। কেন আমার এখানে দেখছি কি রেসপন্স জ্যাজ শুধুমাত্র সিএসএস বলবো না, অ্যাজাক্স এর ক্ষেত্রে অন পেজ রেন্ডারিং যেটা বলা হয়, অন পেজ রেন্ডারিং করার জন্য অ্যাকচুয়ালি রেসপন্স জ্যাজ এখানে ইউজ করা হয়। এটা যা একদম ছোট্ট একটা ফাইল, আর কিছু না, লাইট ওয়েট একটা প্লাগইন বলতে পারেন। তো এই হলো HTML5 sheaf এবং HTML রেসপন্স জ্যাজ। এরপর এখানে উপরে আরো কিছু কোড আছে, যেমন ম্যাটার ক্যারেক্টার সেট etf8, তারপর হচ্ছে এটা লাগে না এখন,
এটা যদিও বা ভুল ধরে এখন এই মুহূর্তে। এনিওয়ে, এটা হচ্ছে ক্যারেক্টার সেট। আমি কোন ক্যারেক্টার ইউজ করছি আমার ওয়েবসাইটে, বা এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওয়েবসাইটে UTF-8 দিতে হয়, ইউনিকোড এবং এনএসআই, এনএস সরি এএনএসআই, এগুলা ক্যারেক্টার সেট গুলোকে সাপোর্ট করার জন্য মেটা ক্যারেক্টার সেট UTF-8 এটা দেওয়া লাগবে। তারপর হচ্ছে মেটা, আরেকটা মেটা পোর্ট দেওয়া আছে, নেম হচ্ছে ভিউ পোর্ট, এবং কন্টেন্ট হচ্ছে একটা উইড দিছে। এটা হচ্ছে এখানে এখানে কিন্তু উইডটাকে কি করছে, উইডটাকে করছে যেটা সেটা হচ্ছে ডাইনামিক করছে। উইড ইকুয়াল ডিভাইস উইড, যেমন আমার ওয়েবসাইট যে ডিভাইসে যাক সে তার কন্টেনার উইড কি করতে পারবে, রিড করতে পারবে, পড়তে পারবে, এবং পড়ার পর সেটা আমাদের রেসপন্সিভ যে সিএসএস কে ব্র্যান্ডার করতে পারবে, তাই না? তো এই রেসপন্সিভের জন্য আমাদেরকে ডিভাইসের স্ক্রিনের উইডটা বের করাটা জরুরি, তাই না? তো ডিভাইসের স্ক্রিনের উইডটা বের করার জন্য এই বিষয়টা এখানে দেওয়া লাগে। অবশ্যই আমাদের সাইট যদি রেসপন্সিভ করতে হয়, আমরা যদি রেসপন্সিভ সিএসএস লিখে রেসপন্সিভ করেই ফেলি, কিন্তু উইদাউট এই কোডটা রেসপন্সিভ সিএসএস কাজ করবে না, ঠিক আছে? তো প্রত্যেকটা স্ক্রিনের ডিভাইসের উইডটা পাওয়ার জন্য এই কোডটা দেওয়া লাগে। এই হলো আমার কুইক স্টেপ গাইড। তবে আরো একটা জিনিস আমাদের অবশ্যই লাগবে, সেটা হচ্ছে ফন্ট অসাম। আমরা আমাদের ওয়েবসাইটে অবশ্যই ফন্ট অসাম ইউজ করবো। আমরা ইউজ করবো না হচ্ছে বুটস্ট্র্যাপের ফন্ট গুলো খুব একটা ইউজ করবো না, যদি লাগে তখন ইউজ করবো। তো ফন্ট অসামের জন্য আমাদেরকে ফন্ট অসাম ডাউনলোড করে নিতে হবে। আমি ফন্ট অসাম ওয়েবসাইটে যাই, ফন্ট অসাম ডাউনলোড। এই হলো আমার ফন্ট অসাম। ফন্ট অসাম থেকে আমাদের কি লাগে, ফন্ট অসাম থেকে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ফন্ট অসামের যে ফন্টস ফোল্ডারে যে ফন্ট গুলো আছে সেগুলো, আর যেটা লাগে সিএসএস থেকে একটা সিএসএস ফাইল। তো আমাদের যেহেতু একটা ফন্টস ফোল্ডার আছে, তাই না? একটা ফন্টস ফোল্ডার যেহেতু আছে, সুতরাং সমস্যা হবে না। ফন্টস ফোল্ডারের মধ্যেই আমাদের ফন্টস ফাইলগুলো দিয়ে দিলাম, এবং সিএসএস ফোল্ডারে আমাদের ফন্ট অসাম মিন সিএসএস ফাইলটা দিয়ে দিলাম। এখন শুধুমাত্র এই সিএসএস ফাইলটাকে আমরা কল করে দিব। আমি এখানে করলাম যেটা সেটা হচ্ছে ফন্ট অসাম মিন সিএসএস, বুটস্ট্র্যাপ সিএসএস, স্টাইল সিএসএস। আমাদের পুরোপুরি রেসপন্সিভ করার জন্য আরেকটা ফাইলকে কল করতে পারি, সিএসএস রেসপন্সিভ, এবং সেই ফাইলটা আমরা এখানে ক্রিয়েট করতে পারি। ওকে, ওকে ফাইন। রেসপন্সিভ সিএসএস এ কি থাকবে সে বিষয়ে পরে যাচ্ছে। এ হচ্ছে আমার কুইক স্টার্ট প্যাক। এবার আমরা একটা HTML মার্কআপ এন্ড ডিজাইন করা শুরু করব পিএইচডি থেকে। তবে আজকে খুব একটা করব না, আজকে আমরা ফটোশপের কিছু বেসিক কাজও দেখব পিএইচডির সাথে সাথে। যদিও বা আপনাদের গ্রাফিক্স নিয়ে আরো কয়েকটা ক্লাস হবে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন নিয়ে। ওয়েবে যারা করে তাদের সুবিধা আর কি, গ্রাফিক্স নিয়েও কাজ করা যায়। ওকে, আমি আমাদের পিএইচডিটা নিয়ে নিলাম। পিএইচডিটা যেটা হচ্ছে, এটা যদিও বা আগের কোনো একটা পেজে ম্যাপে করানো হয়েছে, সমস্যা নেই, আমরা একটা বেসিক আইডিয়ার জন্য এটা করতেছি। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ইমেজ, কিন্তু এই ইমেজগুলোকে গ্রাফিক্সের পিএইচডি তে ডিজাইন করা হয় ফটোশপে। তো আমি পিএইচডিটা ওপেন করলাম। অবশ্যই আপনারা CS6 ইউজ করবেন, অ্যাডোবি ফটোশপ CS6। এবং এখন যেটা দেখতে পাচ্ছেন, আমি একটা পিএইচডি ওপেন করলাম ডাবল ক্লিক করে, এবং ফটোশপে ওপেন হচ্ছে। এখানে একটা কি উইন্ডো দেখাচ্ছে, একটা ওয়ার্নিং দেখাচ্ছে, সেখানে বলছে এই ডকুমেন্টটাতে আমার কিছু আননোন ডাটা আছে, আমার পিসি বা আমার ফটোশপ চিনে না, চিনতে পারে না, এরকম কিছু ইয়ে আছে। এগুলাকে অ্যাকচুয়ালি কি করবো, এটাকে লেয়ার গুলো রাখবো নাকি ফ্ল্যাটেন করবো? ভুলেও কোনোদিন ফ্ল্যাটেন করবে না, কোনো ইমেজকে ফ্ল্যাটেন করবেন না, কারণ এটা একটা তখন একটা ইমেজ হয়ে যাবে, তখন আপনি প্রত্যেকটা লেয়ারকে রিড করতে পারবেন না। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আর আমি কিপ লেয়ার দিলাম, এবং পুরো ফটোশপ ফাইলটা রেন্ডারিং হবে এখানে। পুরো ফটোশপ ফাইলটা এখানে কি রেন্ডারিং হয়ে গেছে। এবং দেখেন এখানে আরেকটা সুবিধা, এই ওয়েবসাইটে এই ডিজাইনের ক্ষেত্রে তারা একটা গ্রিড দিয়ে দিচ্ছে।
মানে ডিজাইন গ্রিড, এটাকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড, যেহেতু ম্যাক্সিমাম ওয়েবসাইট এখন বুটস্ট্র্যাপ গ্রিডে হচ্ছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড। বুটস্ট্র্যাপের গ্রিডের গ্রিড হচ্ছে 12টা, কলাম হচ্ছে 12টা, এবং রো আমি যতগুলো নিতে পারি সমস্যা নেই। এটা হচ্ছে কলাম, প্রত্যেকটা আলাদা আলাদা কলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন যেটা একটু অরেঞ্জ টাইপের একটা কালার, দিব অরেঞ্জ না, যাই হোক, এই যে এখানে 15 পিক্সেল যে খালি পিক্সেলটা দিচ্ছেন, এটা হচ্ছে প্যাডিং। প্রত্যেকটা কলামের দুই পাশে 15 পিক্সেল করে প্যাডিং আছে, এবং প্রত্যেকটা কলামের ওয়েট হচ্ছে 70 পিক্সেল, যদি বা 70 পিক্সেলের কম আছে সমস্যা নেই। এবং পুরো 12টা কলাম মিলে এবং ওই প্যাডিং সহ মিলে সম্পূর্ণ ওয়েট হচ্ছে 1170। ঠিক আছে, তো আমরা আপাতত বুটস্ট্র্যাপ করছি না, সো গ্রিডটা অফ রাখলাম। এখানে পুরো ওয়েবসাইটটা দেওয়া আছে, এবং আমরা প্রত্যেকটা লেয়ার কি করতে পারবো, গ্রিড করতে পারবো। যেমন মুভ টুল দিয়ে আমি এই লেয়ারে আসছি, বাট আমার এই লেয়ারটা এখানে সিলেক্ট হচ্ছে না। সাপোজ আমি চাচ্ছি স্ট্রিক যে লেখাটা সেই লেয়ারটা যেতে, আমি মুভ টুলে সিলেক্ট করার পর ফটোশপের কিছু লেআউট সম্পর্কে, ফটোশপের ইন্টারফেস সম্পর্কে বলি। এখানে দেখেন যে এটা হচ্ছে ফটোশপের ওয়ার্ক স্পেস। দেন বাম পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার ওয়ার্কিং টুল, এন্ড ডান পাশে হচ্ছে আমার উইন্ডো, আমার লেয়ার উইন্ডো বা কালার উইন্ডো যেগুলো করে। সো এটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস, আমি যেখানে কাজ করব। টুলগুলো সম্পর্কে একটু আইডিয়া দেই। টুল, ফার্স্ট টুলটা হচ্ছে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, যদি বা হ্যাঁ, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল বলা হয়। আমি যে কোনো রেক্টেঙ্গুলার বলতে পারি। এখানে আরো অনেকগুলো টুল আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মার্কি টুল, রেক্টেঙ্গুলার মার্কি টুল। এরপর সেকেন্ড টুলটা হচ্ছে মুভ টুল, যে টুলটা অ্যাকচুয়ালি আমরা আমাদের জন্য খুব বেশি লাগে ওয়েব ডিজাইনের জন্য, গ্রাফিক্স ডিজাইনেও লাগে। তো মুভ টুলে অনেকগুলো কাজ আছে, যেমন আমি কোনো একটা পোর্শনকে মুভ করানোর জন্য, ঠিক আছে, সাপোজ আমি এইটাকে সিলেক্ট করব, মুভ করব। এখন কিন্তু এটা সিলেক্ট অবস্থায় নাই এবং মুভ হচ্ছে না। এখন মুভ হচ্ছে আমার সিলেকশনটা মুভ হওয়ার কারণ হচ্ছে আহ, এখানে আমার আমি একটা সিলেক্ট করে দিয়েছি, এবং মুভ টুলে যখন যাচ্ছি তখন সেটাই সিলেক্ট হচ্ছে। আর আমি এখন যদি এটা সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে এখান থেকে সেই লেয়ারটা বের করতে হবে। এখন সেই লেয়ারটা বের করা পসিবল না। তো সেজন্য যেটা করব, মুভ টুল থেকে এখানে অটো সিলেক্টে টিক চিহ্ন দিব, এবং এখানে লেয়ার সিলেক্ট করে দিব। যখন আমি লেয়ার সিলেক্ট করে দিব, আমি কোন একটা ইমেজের উপর সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখবেন যে এখানে কাজটা দেখবেন একটু, এখানে দেখবেন যে লেয়ারটা ওপেন হচ্ছে। আমি ইমেজের উপর ক্লিক করছি, লেয়ারটা ওপেন হয়ে গেছে। এখন আমি বুঝতে পারছি যে এই লেয়ারটাই হচ্ছে আমার সেই লেয়ারটা, এবং আমি এটাকে এখান থেকে মুভ করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে মুভ টুলের কাজ। আর হ্যাঁ, আমাদের জন্য অটো সিলেক্ট দিয়ে রাখতে হবে। আমরা গ্রাফিক্স ডিজাইন করছি না, আমরা ওয়েব ডিজাইন করছি। তো আমি এটা সিলেক্ট করলাম, এবং এই লেয়ারটা পেলাম, এবং আমি এই লেয়ারটা এখান থেকে রিড করতে পারছি। ঠিক আছে, তো আমি সাপোজ আমি স্টিকে সিলেক্ট করলাম, স্টিকটা লেয়ারটা কি হলো, এটা হচ্ছে একটা টেক্সট লেয়ার। সো আমি এই টেক্সট লেয়ার যদি কপি করতে চাই এখান থেকে, আমি চাইলে কপি করতে পারবো। টেক্সট টুলটাতে গিয়ে আমি যদি এই স্ট্রিক্টের উপর ক্লিক করি, তাহলে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। সেই ওয়ার্নিংটা হচ্ছে ল্যাটো বোল্ড। ল্যাটো বোল্ডটা কি অ্যাকচুয়ালি, এখানে বলছে দ্য ফলোইং ফন্টস আর মিউজিং ফর দ্য টেক্সট লেয়ার। অবশ্যই আপনারা টুকটাক জানেন। এখানে বলছে যে এই যে ফন্টটা দিয়ে এই টেক্সটটা লেখা হয়েছে সেই ফন্টটা আমার পিসিতে নাই, সেজন্য, এবং সেই ফন্টটার নাম কি আমাকে কি শো করছে। তো আমরা একটা পিএইচডি থেকে কোন ফন্টটা ইউজ করছি সেটা তো অবশ্যই বের করতে পারবো এখন, তাই না? তো এটা হচ্ছে ল্যাটো বোর্ড। সো আমরা ল্যাটো বোর্ডটা ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবো। ওকে দেওয়ার পর সেটা একটা ডিফল্ট ফন্টে এটা শো করবে। তো আমি এখান থেকে কপি করতে পারবো, কন্ট্রোল এস, অল সিলেক্ট, কন্ট্রোল সি, কপি। ঠিক আছে, এ হচ্ছে টেক্সট টুলের কাজ। আমি মুভ টুলে ফিরে গেলাম, কিন্তু এই টেক্সটটা কিন্তু আবার আগের অবস্থায় রয়ে গেছে, মেবি মাইরিয়াড প্রোতে রয়ে গেছে। তো আমি আগে চলে যাব, কন্ট্রোল জেড আন্ডু করা যায়, কিন্তু সর্বোচ্চ একবার। কন্ট্রোল জেড দিয়ে সর্বোচ্চ একবার করা যায়, কন্ট্রোল অল্টার জেড দিলে পিছনে অনেকবার যাওয়া যায়। ঠিক আছে, সাপোজ আমি একটা কোন একটা চেঞ্জ করলাম, এখানে একটা রেক্টাঙ্গুলার শেপ অঙ্কন করছি,
কন্ট্রোল জেড দিলাম, চলে গেছে। কন্ট্রোল জেড আবার দিলে আবার আসবে, সর্বোচ্চ একবার। আমি যদি কন্ট্রোলটা জেড দিই তাহলে আর আসবে না, একদম পেছন পার্টে চলে যেতে পারবে। এনিওয়ে, মুভ টুলের কাজ হচ্ছে মুভ করা, আর এই বিষয়গুলো লাগে না। ক্রপ টুল হচ্ছে ক্রপ করার জন্য। অবশ্যই ক্রপ করার জন্য অ্যাকচুয়ালি সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনি যেটাকে ক্রপ করবেন সেটাকে আগে সিলেক্ট করে নেবেন ভালোভাবে, প্রপারলি সিলেক্ট করে নেবেন, দেন ক্রপে ক্লিক করলে ওই অংশটুকু ক্রপ হবে। আর যদি এমনিতে নর্মালি আমরা যদি এভাবে করি, উইথাউট সিলেকশন ক্রপতে গেলাম, সেটা পুরোটা কিন্তু এখন সিলেক্টেড অবস্থায় আছে, ক্রপ অবস্থায়। আমাদেরকে কি করতে হবে, এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে আমার জায়গাটাকে সিলেক্ট করতে হবে, তারপর অনেক ঝামেলা। সো আগে সিলেক্ট করে নেওয়াটাই বেটার। তারপর এটা হচ্ছে আইড্রপার দিয়ে আমি কালার কোড কপি করতে পারি। আর এটা এটা গ্রাফিক্স ডিজাইনের জন্য জরুরি, এটা ব্রাশ তাদের জন্য জরুরি, এটা ইরেজার আমাদের জন্য টুকটাক জরুরি। কিন্তু কোনো কিছু মোছার জন্য অবশ্যই সেই লেয়ারটাকে আগে সিলেক্ট করতে হবে। সাপোজ সেই লেয়ারটা কি লেয়ার সেটাও দেখতে হবে। যেমন এই লেয়ারটা, আমি যদি এখানে মোছার কাজ করতে যাই, এটা কিন্তু মোছার কাজ হবে না। ঠিক আছে, মোছার কাজ কেন হবে না? মোছার কাজ হবে না এই জন্য, এটা একটা শেপ লেয়ার। ঠিক আছে, সবগুলো লেয়ারকে আবার করা যায় না, মোছা যায় না। সেগুলোকে মোছা যায়, সেগুলোকে রাস্টারাইজ করতে হয়, ভেক্টর থেকে রাস্টারাইজ করে ফেলতে হয়। এনিওয়ে, তো এটা হচ্ছে ইরেজারের কাজ। ব্লার, এখানে হচ্ছে ডন্স একটা আছে, এটা হচ্ছে প্যান টুল। প্যান টুলের কাজ সবচেয়ে বেশি আমাদের জন্য না, গ্রাফিক্স ডিজাইনের জন্য। তবে আমাদেরও মোটামুটি আইডিয়া থাকলে প্যান টুল দিয়ে কাজ করা যায়। অবশ্যই আপনারা স্টুডিওর সাথে পরিচিত, স্টুডিও সবাই এটা দিয়েই কি করে, যে কোনো সাইজের যে কোনো জিনিসকে সিলেক্ট করার জন্য প্যান টুল ইউজ করে। ওকে ফাইন, এই হচ্ছে প্যান টুল। এন্ড টেক্সট টুল দিয়ে তো আমরা দেখেছি, টেক্সটের উপর ক্লিক করলে সেই টেক্সটটা ওপেন হচ্ছে এবং আমরা লিখতেও পারছি। ঠিক আছে, এই হচ্ছে টেক্সট টুলের কাজ। শুধুমাত্র এটা না, টেক্সট টুলের মাধ্যমে আমরা যে কোনো জায়গায় লিখতেও পারি। এখানে ক্লিক করলাম, একটা লেয়ার তৈরি হয়ে গেল, একটা লেয়ার তৈরি হয়ে গেছে, এখানে শো করছে, এই যে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আমি এখন যদি এখানে কি লিখেছি সেটা যদি দেখতে চাই, আর সেটা এখন দেখা যাচ্ছে না মেবি। কেন দেখা যাচ্ছে না? কারণ লেয়ারটা সবার অনেক নিচে, কিন্তু এগুলো হচ্ছে উপরে। আমি যদি লেয়ার থেকে উপরে তুলে যাই, আই হোপ দেখা যাবে। আরো উপরে তুলে যাই, ঠিক আছে, লেয়ারটা যখন ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসছে দেখা যাচ্ছে। এনিওয়ে, এই হচ্ছে টেক্সট টুল। শেপ, এটাও আপনাদের জরুরি। শেপ দিয়ে আমরা যে কোনো সাইজে যে কোনো শেপ তৈরি করতে পারি, যে কোনো শেপ, রাউন্ডেড, রেক্টেঙ্গুলার, ইক্লিপস। ইক্লিপস দিলে আমরা যে কোনো ইক্লিপস করতে পারি, আবার সলিড রাউন্ড করতে পারি। ঠিক আছে, যে কোনো রকমের শেপ আমাদের লাগবে। আর এটা হচ্ছে ডিরেকশন টুলস। এটা হলো অ্যাকচুয়ালি ডিরেক্ট সিলেকশন টুল এটার নাম। তো আমি যে কোনো পাথ, যে কোনো এলিমেন্টকে সিলেক্ট করার জন্য এবং সেটাকে এডিটেবল করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি, এটাকে ইউজ করতে পারি। এনিওয়ে, এটা একটা গেল। তারপর একটা হচ্ছে জুম। আমাদের কাজ যেটা বেশি, জুমের কাজ, মুভ টুলের কাজ, রেক্ট্যাঙ্গুলার কাজ, শেপের কাজ, টেক্সটের কাজ, এটা হচ্ছে আমাদের বেশি কাজ ওয়েব ডিজাইনিং ক্ষেত্রে। আর এখানে দুইটা কালারের মধ্যে একটা হচ্ছে ফরগ্রাউন্ড, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই হলো মোটামুটি ফটোশপের টুলস, আর বাকিটা আমরা ইউজ করতে করতে দেখব। ঠিক আছে, এনিওয়ে, যখন কোন একটা পেজ দিয়ে ওপেন করবেন, কিছু করবেন, কখনোই কন্ট্রোল এস প্রেস করবেন না। তখন সেটা পেজটা ওই অবস্থায় সেভ হয়ে যাবে, আবার পরে আপনি ঝামেলায় পড়বেন। ঠিক আছে, তো আমি এখন আগের অবস্থায় চলে যেতে যাচ্ছি। হিস্টোরি থেকে, এটা হচ্ছে হিস্টোরি থেকে আমি একদম উপরে পিএইচডি তে ক্লিক করলে সেটা সম্পূর্ণ আগের অবস্থায় চলে আসছে। এখানে হচ্ছে বাকি সবগুলো হচ্ছে আমি কি কি কাজ করেছি এতক্ষণ সবগুলা বাই সিরিয়ালি আছে। ঠিক আছে, তো আমি আগের অবস্থায় চলে আসলাম এবং আমি সবকিছুই আগের অবস্থায় নিয়ে যাবো। এই হচ্ছে আমার পিএইচডি, এবং আমার পিএইচডি তে অনেকগুলো গ্রুপ আছে।
এখানে লেয়ার সম্পর্কে একটু বলি, গ্রুপ আছে, গ্রুপ করে দিচ্ছে। যেমন এটা হচ্ছে টপ, একদম টপে আমার টপ গ্রুপে কি আছে সেটা। তারপর হচ্ছে আমার একটা এখানে কি লিখছে, ব্যানার, ব্যানার একটা গ্রুপ দিছে, এবং সেই ব্যানার গ্রুপ আমি অন অফ করে দেখতে পাচ্ছি যে কোনটা অ্যাকচুয়ালি আমার ব্যানার গ্রুপ। তারপর হচ্ছে আমার একটা সিম্পল এন্ড কিউট ডিজাইন একটা গ্রুপ দিছে জাস্ট ওই টেক্সটটুকুর জন্য। তারপর হচ্ছে আমার একটা ফিচার গ্রুপ দিছে। তারপর হচ্ছে পোর্টফোলিও গ্রুপ, দেন ফুটার, ও স্টে উইথ আস এটাও আছে। তো আমরা গ্রুপ ওয়াইজ সবগুলোকে সুন্দর করে এখানে সাজানো আছে। এখন আমরা এখান থেকে শুরু করতে পারি কিভাবে মার্কটা করতে হয়। আর এখানে যেটা শো করছে গ্রিড, এটাকে বলা হয় গ্রিড, এবং গ্রিডটার এখানে নর্মালি কালারটা হয় সায়ান কালার, এখানে রেড কালার দেখাচ্ছে, সমস্যা নেই। তো গ্রিডটা শো করানোর জন্য কন্ট্রোল এইচ দিলে গ্রিডটা আসবে আবার চলেও যাবে, কন্ট্রোল এইচ দিলে আবার আসবে আবার যাবে, ঠিক আছে। তারপর কন্ট্রোল, এই গ্রিডটাও আনা যায় কন্ট্রোল, এটা হচ্ছে কমা দিলে, কন্ট্রোল দেন কমা, ঠিক আছে, সরি কমা না, গ্রিডের কাজ কি, গ্রিড, হ্যাঁ এই গ্রিডটার কাজ, এই গ্রিডটার কাজ অবশ্যই গ্রাফিক ডিজাইনারের জন্য জরুরি। বাট আমি এজন্য বলছি ওয়েব ডিজাইনারকেও গ্রাফিক ডিজাইন সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এই ডিজাইনটা হচ্ছে আমি কোন একটা ডিজাইন করছি, সাপোজ বাংলাদেশের ম্যাপটা অঙ্কন করছেন, গ্রিড দিয়ে অঙ্কন করলে কি হয়, সুবিধা হয় ম্যাপটা আমার বুঝতে। তো এই গ্রিডটার কাজও সেম, আমার কোন একটা চিত্রকে এখানে আনার জন্য আমি ওই চিত্রের উপর যদি একটা গ্রিড করে নিই, এবং এখানে যদি আমি সেই গ্রিড অনুযায়ী অঙ্কন করতে থাকি, আমার কি হবে, আমার ডিজাইনটা পারফেক্ট হবে। আর এই গ্রিডটা হচ্ছে এই একটা গ্রিড, এটা হচ্ছে জাস্ট ফটোশপের গ্রিড বলতে হয় এটাকে, এলিমেন্টকে এখানে বুঝেছে হচ্ছে এলিমেন্ট সাইজকে বুঝেছে, অ্যালাইন কে বুঝেছে। হ্যাঁ এখানে দুইটা দুইটা গ্রিড দেওয়া আছে যদি বা, আর এই গ্রিডটা হচ্ছে বুটস্ট্র্যাপের, আই মিন এটাকে এখানে একটা ইমেজ দিয়ে দেওয়া আছে, ইমেজকে অপাসিটি দিয়ে উপরে দেওয়া আছে, নর্মালি সেটা হচ্ছে এরকম, ঠিক আছে, জাস্ট অপাসিটি দিয়ে এটাকে কমাই দিচ্ছে। কিন্তু এই গ্রিডটা অ্যাকচুয়ালি এখন ইদানিং এভাবে করে না, এটা অনেক পুরনো পিএইচডি, সেজন্য এভাবে করছে, এটাও এভাবে দেওয়া হয় না, ইলাস্ট্রেটর না, এখানে এটা ইমেজটা আপনার তৈরি করা যায়, জাস্ট ইমেজটা তৈরি করতে 2 মিনিটও লাগবে, বাট এটা এখন ইউজ হয়, এখন এই গ্রিডটা ইউজ হয়। এখানে আমি এখন যেটা দেখাচ্ছি রেড কালার যে গ্রিডটা আপনি দেখতে পাচ্ছেন, সাপোজ আমি এভাবে তৈরি করছি একটা গ্রিড, চাইলে এভাবে তৈরি করতে পারি না। এ হচ্ছে আমার একটা কলাম, এখন ম্যাক্সিমাম পিএইচডিতে এইভাবে কলামগুলো দেখবেন, এই গ্রিডটা আর দেখবেন না। এ হচ্ছে আমার একটা কলাম, এ হচ্ছে একটা কলাম, এ হচ্ছে একটা কলাম, এভাবে গ্রিডগুলো দেখবেন। এনিওয়ে এখানে কোনো গ্রিড নাই, তো আমি আপাতত যেটা করবো সেটা হচ্ছে আহ, আমার কন্টেইনারটাকে আলাদা করব। আমার কন্টেইনার কতটুকু, এখান থেকে এবং এখানে, বাকি গ্রিডগুলো আমি সরাই দিই। ঠিক আছে, এই হচ্ছে আমার কন্টেইনার, তো আমি এটাকে অফ করে দেই এবং এটাকে ডিলিট করি। ওকে, তো আমরা একটু দেখি আমার কন্টেইনারের পরিমাপ কতটুকু। কন্টেইনারের পরিমাপ হচ্ছে এখানে লিখছি 1170। আমি বলছিলাম বুটস্ট্র্যাপের, যেহেতু এই যেটা বুটস্ট্র্যাপের সেহেতু এটা হচ্ছে 1170। এনিওয়ে আমরা 1170 দিয়ে করবো না, আমরা সাপোজ 1000 বা 1100 দিয়ে করবো, ঠিক আছে। তো এখানে এবার এবার এই ডিজাইনটাকে নিয়ে একটু এস্টিমেট করার জন্য ডিজাইন করতে পারবো আমরা আমাদের মতো করে, ক্লাস নিয়ে 1170 দিয়ে কাজ করতে পারবো, সমস্যা নেই। তো যাই হোক আমরা 1170 দিয়েই করি তাহলে, সমস্যা নেই। তো এখন আমরা দেখে নিই যে আমাদের ওয়েবসাইটে অ্যাকচুয়ালি কি, আমাদের কয়টা আমরা যখন মার্কআপ করব কিভাবে মার্কআপটা করব। মার্কআপটা যেভাবে হবে সেটা হচ্ছে আমাদের এরিয়া ওয়াইজ মার্কআপ করতে হবে, ঠিক আছে। এরিয়া ওয়াইজ কেন, কারণ প্রত্যেকটা এরিয়াতে আলাদা আলাদা ভাবে ব্যাকগ্রাউন্ড আছে, প্রত্যেকটা এরিয়াতে আছে। যেমন এরিয়ার ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয়, এরিয়াতে ব্যাকগ্রাউন্ড তো আলাদাই আছেই,
তারপর এর ব্যাকগ্রাউন্ড সাদা, সরি এটা সাদা না, একটা কালার আছে, আপনারা বুঝতে পারছেন না। আমি এই যে এই ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে এখানে, কালারটার কালারটা হচ্ছে F6 F9 F9, ঠিক আছে। আর এই কালারটা হচ্ছে অন্য কালার, সাদা কালার, FF, ঠিক আছে। তো এখানে একটা কালার, এখানে একটা কালার, এরিয়াতে আবার আলাদা একটা কালার, দেন এই এরিয়া তো আরেকটা আলাদা কালার। তো প্রত্যেকটা এরিয়া যেহেতু আলাদা, সেহেতু আমাদেরকে এরিয়া ওয়াইজ করে ভাগ করতে হবে, এবং প্রত্যেকটা এরিয়াতে আবার কন্টেইনার আছে। হ্যাঁ, প্রত্যেকটা এরিয়াতে একটা কলাম বা কন্টেইনার যেগুলোই আছে সেগুলো এভাবে আমরা ভাগ করবো। সো আমরা মার্কআপটা করা শুরু করি আস্তে আস্তে, মার্কআপটা আজকে করে ফেলি। আমাদের কয়টা এরিয়া আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, সাতটা এরিয়া। এখান থেকে আমাদের বডি থেকে শুরু হবে আমাদের মার্কআপ। এন্ড অফকোর্স আমরা একটু সাজাই নেই আমার আমার মতো করে। HTML শুরু, ঠিক আছে। আমি বললাম মার্কআপ শুরু করি। এখন দ্রুত মার্কআপ করব, ইমেজের ব্যবহার করব। ইমেজ, ইমেজ কি জিনিস? ইমেজ একটা প্লাগইন, ব্র্যাকেটস এর জন্য ইমেজ হচ্ছে একটা প্লাগইন। সেটা এই প্লাগইন কিভাবে কাজ করে, কেমনে কাজ করে, সেটার জন্য আপনারা image.io ওয়েবসাইটে গিয়ে দেখবেন, ঠিক আছে। এবং প্রথমে আগে ডেমোটা দেখে নেবেন অ্যাকচুয়ালি ইমেজটা কি সেটা করা যায়। এবং ইমেজের শর্টকাট জানার জন্য আপনারা এখান থেকে ডকুমেন্টেশনে গিয়ে এদের এখান থেকে সিনট্যাক্স গুলো দেখে নেবেন কিছুটা। আর আর বাকি সিনট্যাক্স আপনার মাথা থেকে এমনিতে বেরোবে যখন বুঝে যাবেন ইমেজ অ্যাকচুয়ালি কি। যাই হোক, ইমেজ ব্যবহার করবো আমরা, ইমেজ ব্যবহার করবো এই জন্য আমরা মার্কআপটা একটু দ্রুত কাজ করার জন্য, দ্রুত লেখার জন্য। তবে যাদের টাইপিং স্পিড কম তাদের ক্ষেত্রে লেখাটা উচিত, টাইপিং স্পিড আস্তে আস্তে বাড়ানোর জন্য লেখাটাই উচিত। তখনই যদি কম লেখা শুরু করি তাহলে সমস্যা। এনিওয়ে আমরা শুরু করি। আমরা পাঁচটা ডিপ, সরি সাতটা ডিপ নিব এরিয়া। আমি আমি দিলাম ডিপ ডট আন্ডারস্কোর এরিয়া ইনটু 7 এবং ট্যাব প্রেস করলাম, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, আমাকে 7টা ডিপ করে দিচ্ছে। এবং প্রত্যেকটা ডিপের আমি আলাদা আলাদা করে নাম দিতে পারি। টপ এরিয়া, তারপর হচ্ছে ব্যানার এরিয়া, তারপর হচ্ছে ফিচার এরিয়া মেবি, হ্যাঁ সরি আমি সিম্পল এরিয়া দিলাম। তারপর ফিচার এরিয়া, তারপর হচ্ছে পোর্টফোলিও, তারপর হচ্ছে স্টে উইথ আস, তারপর হচ্ছে ফুটার। আমি 7টা ডিপ দিলাম। টপ এরিয়াতে প্রত্যেকটা এরিয়াতে কি হবে, একটা কন্টেইনার বা কলাম বা র্যাপার হবে, তাই না? এখন কন্টেইনার ক্লাস নিব নাকি নিব না, এই বিষয়ে একটা বিষয় আছে। কন্টেইনার ক্লাসটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, কন্টেইনার ক্লাস। এবং কন্টেইনার ক্লাসের স্টাইল যেটা দেওয়া আছে বুটস্ট্র্যাপে সেটা হচ্ছে উইথ 1170 পিক্সেল, মার্জিন 0 ঠিক আছে। এই টাইপের কিছু উইথ দেওয়া আছে। আমি আপনাদেরকে আরো একটু আহ, দেখাই, সেটা হচ্ছে আরো ভালো হয় যদি দেখাই। শুধুমাত্র 1170 না, কন্টেইনার ক্লাসে উইথ দেওয়া আছে 1170, কন্টেইনার ক্লাসে উইথ দেওয়া আছে 970, কন্টেইনার ক্লাসে উইথ দেওয়া আছে 750, কন্টেইনার ক্লাসে উইথ দেওয়া আছে অনেক কিছু। আমি বুটস্ট্র্যাপ ডট সিএসএস টা ওপেন করলাম, কারণ মিনিফাইড সিএসএস টা আমরা পড়তে পারবো না। এখান থেকে সার্চ করলাম কন্টেইনার। এখন দেখেন কন্টেইনার কি কি আছে। প্যাডিং লেফট আছে 15 পিক্সেল, প্যাডিং রাইট আছে 15 পিক্সেল, মার্জিন রাইট অটো, মার্জিন লেফট অটো। এখানে সবগুলো ভেঙে ভেঙে করছে। আমরা কি করতাম, মার্জিন 0 অটো দিয়ে দিতাম। এখানে সবগুলো ভেঙে ভেঙে করার কারণ আছে। কারণ কারণ হচ্ছে ডিভাইস, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। এই কন্টেইনার ক্লাস দিয়ে অনেক কিছু হচ্ছে। সো ডিজাইনের বেদে এটা করতে হয়। প্যাডিং রাইট 15 পিক্সেল, প্যাডিং লেফট 15 পিক্সেল। আর কন্টেইনার উইডথটা দেখেন, কন্টেইনার উইডথ 750, কন্টেইনার উইডথ 970, কন্টেইনার উইডথ 1170। এটা হচ্ছে ডিভাইসের স্ক্রিন বেদে। যদি ডিভাইসের স্ক্রিন মিনিমাম সাইজ যদি 1200 পিক্সেলের স্ক্রিন হয় তাহলে 1170, মিনিমাম সাইজ যদি 900 বা
92 পিক্সেল হয় তাহলে সেটার ওয়েবসাইটের উইডথ হয়ে যাবে, কন্টেনারের উইডথ হয়ে যাবে 970। আর যদি সেটা হয় একটা ট্যাবলেট 768 পিক্সেলের, তাহলে তার ওয়েবসাইটের উইডথ হয়ে যাবে 750। তো এটা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি রেসপন্সিভ। এবং সিএসএস এর এটা হচ্ছে মিডিয়া কোয়েরি, আমি ডিভাইসকে ভাগ করতে পারছি। এখন আমরা যদি চাই যে প্রিন্ট মিডিয়ার জন্য আলাদা করব, যেমন অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন যে প্রিন্টার বাটন আছে, এবং সেখানে ক্লিক করলে সেই ওয়েবসাইটটা আবার দেখাচ্ছে, সেই পেজটা, একই পেজটা আবার দেখাচ্ছে কিন্তু অন্যভাবে। ঠিক আছে, প্রিন্টের জন্য আলাদা সিএসএস দিতে পারবো আমরা। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারবেন, এখন বুঝবেন না। এনিওয়ে, এখানে কন্টেনার, তাহলে কন্টেনারটা আমরা কি কন্টেনার ক্লাসটা নিব না, আর যদি নেই তাহলে কি পাবো, সেখান সেখান থেকে আমরা 15 পিক্সেল প্যাডিং লেফট এবং রাইট পাবো। তো আমাদের আগে একটু ডিজাইনটা দেখে নিই যে অ্যাকচুয়ালি আমাদের প্যাডিং লেফট এবং রাইট দরকার আছে কিনা। এখন এখান থেকে দেখতে পাচ্ছি কন্টেনার পর আমাদের 15 পিক্সেল প্যাডিং দরকার, সব জায়গায় দরকার, এখানেও কিছুটা দরকার। তো আমরা শুধুমাত্র বুটস্ট্র্যাপ থেকে কন্টেনার ক্লাসটা ইউজ করতে পারি। ঠিক আছে, আপাতত আমরা যেহেতু, যদিও বা বলছি আমি বুটস্ট্র্যাপে কিছু ইউজ করবো না, তারপরেও ক্লাসটা ইউজ করে ফেলি স্টাইল না লেখার জন্য। যাই হোক, আমরা প্রত্যেকটা ডিভে কন্টেইনার ক্লাসটা নিয়ে দিলাম। এরপর এরপর কি আছে, প্রথম পার্ট, প্রথম পার্টে হচ্ছে আমার একটা টেক্সট প্লাস একটা আইকন আছে। তো এই পুরো বিষয়টাকে অ্যাকচুয়ালি আমি একটা শেপ, পুরো শেপটাকে আমি একটা ইমেজ আকারে নিয়ে নিব। লোগো যেহেতু, আমি চাচ্ছি না টেক্সট টেক্সট আলাদা করতে, এটা যেহেতু লোগো সেহেতু আমরা ইমেজ আকারে নিয়ে নিব। এমনিতে ইমেজ ছাড়াও নিতে পারি, বাট আমরা ইমেজ আকারে নিয়ে নিই, সুবিধা হয়। এই পুরোটা হচ্ছে আমার ইমেজ। এখন ইমেজটাকে কিভাবে করব, দেখেন এখানে লগোটা কিন্তু আমি পেয়েছি, এটা হচ্ছে আমার লগো। অল্টার ক্লিক করে, কিবোর্ডে অল্টার প্রেস করে এই আইকনের উপর যদি, আই আইকনে যদি ক্লিক করি, ওইটা বাদে বাকি সব হাইড হয়ে যাবে। ঠিক আছে, দেন ইমেজ থেকে ট্রিম, ইমেজ থেকে যখন ট্রিম করব তখন শুধুমাত্র ওই জায়গাটুকুই আমার কাছে শো করবে। এবং এটাকে আমি সেভ করতে পারি। আমি এটা অবশ্যই পিএনজি তে সেভ করবো, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড নেই। চাইলে সাদাতেও সেভ করতে পারি, জেপিজি। জেপিজি দিলে এটার একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, আর জেপিজি না দিলে এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়াই করি, যদি আমাদের হেডার টপ এরিয়ার যদি ব্যাকগ্রাউন্ড অন্যটা হয় সেটাও দেখা যাবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড পিএনজি তে করি, সেভ, এবং আমাদের কুইক স্টার্ট প্যাক ইমেজ, এন্ড এখানে দিলাম লগো পিএনজি, লগো দিয়ে সেভ করলাম। দেন আগের অবস্থায় চলে আসছি স্টোরি থেকে। এন্ড আমার HTML এ আমি এখানে হচ্ছে আমার একটা ডিভ দিলাম, নাম হচ্ছে লগো, এবং তার মধ্যে ইমেজ, ইমেজ কি হবে, img সোর্স লগো দিয়ে দিলাম। এখন আমার ওয়েবসাইটে যদি আমি এখান থেকে ভিজিট করি, ঠিক আছে, কন্টেনারের মধ্যে কিন্তু আছে। ওকে ফাইন, এই হলো আমার লগো। তো আমি বাকি স্টাইলগুলো করে ফেলি, বাকি ডিজাইনটা করার জন্য এখানে দেখেন যে ব্যানার, ব্যানারটা কিরকম, ব্যানারটা হচ্ছে ফুল উইড একটা ব্যাকগ্রাউন্ড আছে, পিছনে ব্যাকগ্রাউন্ড, দেন তার উপর আবার একটা ওভারলে আছে। যেমন এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, আচ্ছা ইমেজটা অ্যাকচুয়ালি ফিলটা কমাই দিছে আর কি, সমস্যা নেই। তো ইমেজ আমরা একটা ইমেজ আকারে নিয়ে আসবো, তার উপর ওভারলে দিতে গেলে অপাসিটি দিয়ে দিব। এই পুরো ব্যাপারটা আবার একটু বিষয় একটু কনফিউজিং, সেটা হচ্ছে এই পুরো এরিয়ার মধ্যে এই লেখাটা সবসময় সেন্টার থাকবে, সবসময় সেন্টার, ভার্টিক্যালি হরিজন্টালি সব চারিদিক থেকে সেন্টার থাকবে। তো এই বিষয়টা করার জন্য সিএসএস এর আমরা ট্যাবলের ট্রিকটা ইউজ করব। আমরা দেখছিলাম ট্যাবলের ট্রিকটা, ডিসপ্লে ইনলাইন ট্যাবল বা ট্যাবল দিয়ে, তারপর ট্যাবল সেল দিয়ে। তো এই কাজটা করার জন্য অবশ্যই আমাদেরকে একটা ডিপ বাড়াতে হবে। আমি যদি এটাকে ডিসপ্লে ট্যাবল করি, তারপরে ডিপকে কি করতে হবে, ডিসপ্লে ট্যাবল সেল করতে হবে, তাই না? তো আমি এখানে করলাম ব্যানার সেল। তারপর তারপর হচ্ছে পুরো বিষয়টা, পুরো সেলটা থাকবে হচ্ছে আমার কন্টেনারের মধ্যে, তাই তো? তো এটা কন্টেনারের মধ্যে, হ্যাঁ দেওয়া যায়, div কন্টেইনার। দেন তার মধ্যে আমি দিলাম হচ্ছে ব্যানার টেক্সট, ব্যানার টেক্সট নামে একটা ক্লাস নিয়েছি। কি কি আছে ব্যানার টেক্সটে, একটা হচ্ছে h1 আছে, আমি এটাকে h1 হিসেবে নিচ্ছি, লেটু বোল্ড h1। যেহেতু লেটু বোল্ড, আমি এখানে একটা
গুগল ফন্টস এর পেজটা আমি ওপেন করে রাখি। কি কি ফন্টস আছে আমরা একটু দেখবো আস্তে আস্তে। শুরুতেই ল্যাটো বোল্ড, এটা আমরা বোল্ডটা সিলেক্ট করলাম। তারপর এখানে একটা প্যারাগ্রাফ আছে, এটা হচ্ছে ল্যাটো রেগুলার, একটা পি আছে, ল্যাটো রেগুলার, আমরা রেগুলারটা সিলেক্ট করাই আছে। তারপর এখানেও একটা প্যারাগ্রাফ, একটা এ আছে, এটা হচ্ছে লিঙ্ক, কল টু অ্যাকশন একটা বাটন হবে এ দিয়ে। তো এটা করলাম। ওকে, দেন এখানে আবার একটা কি আছে, আইকন আছে। আইকনটা আমরা যেটা করব, ব্যানার টেক্সট সবসময় সেন্টার থাকবে। আইকনটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিভ, আমি দিতে পারি স্ক্রল, স্ক্রল বটম, এখানে একটা আইকন আনতে পারি, অ্যাঙ্গেল যাও না, বানানটা ঠিক আছে কিনা, অ্যাঙ্গেল যাও, ওকে ফাইন। এটা হচ্ছে আমার একটা আইকন। এই আইকনটাকে আমরা হচ্ছে পজিশনিং করে ওখানে দিতে পারবো, সমস্যা নেই। এরপর আর কি আছে, এরপর সেকশনে চলে যায়। এরপর সেকশনে হচ্ছে একটা টাইটেল আছে এবং প্যারাগ্রাফ আছে, এবং এই বিষয়টা আবার প্রত্যেকটা ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে একই। যেমন এখানে হচ্ছে টাইটেল প্যারাগ্রাফ, আমি যদি একটু দেখি যে লেটো রেগুলার 40 পিক্সেল, আবার এখানে প্যারাগ্রাফ আছে হচ্ছে 20 পিক্সেল। আচ্ছা, এখানে প্যারাগ্রাফটা হচ্ছে 20 পিক্সেল, তার মানে আমাদের বডি ফন্ট 20 পিক্সেল, এখানে একটা এটা 15 পিক্সেল, তার মানে বডি ফন্ট 15 পিক্সেল। বডি ফন্ট কোনটা, যেটা হচ্ছে প্যারাগ্রাফ, আমার ওয়েবসাইটের নর্মাল টেক্সট, এটা হচ্ছে আমার বডি ফন্ট, আমি বডিতে দিয়ে দিব 15 পিক্সেল। তো এটা হচ্ছে আমার বডিতে, এটা আলাদা, যেহেতু একটা এই লেখাটা আর বাড়বে না, এটা যেহেতু আলাদা একটা বলতে পারেন অ্যাবাউট আস, তাদের সম্পর্কে বলছে, এটা এক্সট্রা আলাদা করে 20 পিক্সেল বডি ফন্ট 20 পিক্সেল দিয়ে লিখছে। যাই হোক, এটা কোনো প্রবলেম না। তো আমাদের বডি ফন্টটা হচ্ছে এটা 15 পিক্সেল, অথবা এটাকেও নেওয়া যায় বডি ফন্ট হিসেবে, তাও 15 পিক্সেল। আর এই টাইটেলটা হচ্ছে 41 পিক্সেল, যদি বা এই টাইটেলটা 40 পিক্সেল, সমস্যা নেই। Actually, এটা এটা হ্যাঁ, এটার বডি ফন্ট, এটার ফন্ট 22 পিক্সেল ধরা যায়, সমস্যা নেই। সো আমরা ফন্ট সবগুলাই একই ফন্ট, বাকিগুলো আমরা এবার, আমি চাইছিলাম অ্যাকচুয়ালি এটার মতো আর কোনো সিমিলার ডিজাইন আছে কিনা, তাহলে একটা ক্লাস নিয়ে নিয়ে নিতাম, সমস্যা নেই। সিম্পল এরিয়াতে যেটা আছে ডিভ কন্টেইনার, তার মধ্যে হচ্ছে আমি অ্যাবাউট আস নামেই ক্লাস দিই, অ্যাবাউট আস, তার মধ্যে হচ্ছে H1, H1 হচ্ছে এটা, দেন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ হচ্ছে এটা। আর অনেকে দেখেন যে অনেকে মার্কআপ করবেন, আমি দেখছি যে যে প্যারাগ্রাফটা এক লাইনে করার চেষ্টা করেন না। যেমন এখানে দুইটা প্যারাগ্রাফ আছে, সাপোজ প্যারাগ্রাফটা এরকম, এখানে এটা পয়েন্ট শেষ, এখানে আরেকটা প্যারাগ্রাফ, অথবা আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে এখানে দুইটা প্যারাগ্রাফ। সো আমি দুইটা প্যারাগ্রাফ নিব, কিন্তু যখন একটা প্যারাগ্রাফ, সো পুরো টেক্সটটাকে এক লাইনে লিখতে হবে। এখানে যদি এভাবে এন্টার দেওয়া থাকে তাহলে সে কিন্তু এই স্পেসটা কাউন্ট করবে, ঠিক আছে। তো সবসময় চেষ্টা করবেন যে এই কাজটা যাতে না, পুরো লাইনটা যাতে পুরো প্যারাগ্রাফটা যাতে এক লাইনে থাকে। এনিওয়ে, এটা আমি করলাম অ্যাবাউট আস। দেন আমাদের হচ্ছে ফিচারড একটা এরিয়া নিচ্ছি, সেখানে ডিপ দিয়ে আমি কন্টেনার নিলাম, এবং এখানে হচ্ছে তিনটা ডিপ আছে। সো তিনটা ডিপ কেমন হতে পারে, এখানে গ্রিডটা চলে গেছে,
সমস্যা নাই, আমি গ্রিডটা ধরে নেই, এইটুকু আছে। সাপোজ গ্রিডটা ধরে নিলাম এইটুকু। সো তিনটা তিনটার জন্য আমরা সেম, আমি ফিচার্ড লিস্ট নামে ক্লাস করছি এবং তার মধ্যে সিঙ্গেল ফিচার নামে একটা ডিভ নিলাম, প্রত্যেকটা আলাদা 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 জন্য, এবং প্রত্যেকটা ডিভ আবার আইকনের জন্য একটা ডিভ আছে, আমি আইকন নাম দিয়ে একটা ডিভ নিলাম, যেমন তার মধ্যে হচ্ছে আইকন আসবে। এখন আইকনটা কিসের আইকন, ফন্টসমের আইকন কিনা সেটা বোঝা যাবে এখান থেকে। আমি যদি টেক্সট মোডে এসে এই ফন্টের উপর ক্লিক করে দেখি, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা আইকন কিসের। আমি এখানে ওকে দিলাম। না, ইমেজ হিসেবে না, কখনোই আমরা আইকন যেটা আমরা ফন্ট হিসেবে পাচ্ছি সেটা ইমেজ হিসেবে ইউজ করব না, কারণ আমার ওয়েবসাইটের সাইজ বেড়ে যাবে। ঠিক আছে, ইমেজের একটা সাইজ হয়, যেমন এটা আমি এখানে ক্লিক করলাম, সেটা বলতেছে যে ফন্ট অসাম। ঠিক আছে, তো আমি এখান থেকে পাবো এটা, এটা হচ্ছে এই আইকনের নাম কি, ফন্ট অসাম, ট্যাবলেট বা মোবাইল যে কোনো একটা কিছু হবে। তো আইকন এখানে আমি এফ এ ট্যাবলেট, তার আগে আমি একটু দেখে নিই আইকন গুলো। আইকনস মোবাইল, এটাই তো মোবাইল। তারপর আরেকটা আইকন হচ্ছে রকেট বা রকেট পেপার প্লেন। তারপর হচ্ছে যাই হোক, আমি একটা দিয়ে করলাম। আইকনের পর কি আছে, আইকনের ডিভের পর আমাদের একটা টাইটেল আছে, এটাকে 22 পিক্সেল, যেহেতু আমরা S3 বা S2 নিতে পারি, S2 নিয়ে করলাম। তারপর হচ্ছে প্যারাগ্রাফ, S2 এর পর প্যারাগ্রাফ, এখানে 2 লাইন আছে, এখান থেকে এস ফিচার হচ্ছে আমাদের 3টা আছে। হ্যাঁ, এস ফিচার আমাদের 3টা আছে, আমি 3টা করি, 3টা করে দিলাম। আমরা চাইলে এই এস ফিচারটা তো অবশ্যই ফ্লোট লেফট হবে, আমরা চাইলে এখানে ফ্লোট লেফট ক্লাসটাও দিতে পারি, তা আপাতত লাগবে না, আমরা সিএসএস এর মাধ্যমে এই ক্লাসে দিব ফ্লোট লেফট। তো এটা মার্কআপ কমপ্লিট হলো। এর পরের এরিয়াতে আমাদের একটা টাইটেল আছে এবং একটা সাবটাইটেল আছে। আমি ডিভ কন্টেইনার, ডিভ সাপোজ আমি সেকশন টাইটেল নামে একটা ক্লাস দিলাম, এবং তার মধ্যে H1 দিয়ে হচ্ছে এটা, তার মধ্যে পি দিয়ে হচ্ছে এটা। দেন সেকশন টাইটেলের পর হচ্ছে আমার একটা কি পোর্টফোলিও কিছু ইমেজ আছে। সো প্রত্যেকটা ইমেজকে আমি যেটা করবো সেটা হচ্ছে পোর্টফোলিও লিস্ট করতে পারি। দেন প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ডিভ করব, কারণ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আবার ওভার ইফেক্ট হবে। এখানে দেখছেন একটা ইফেক্ট দিছে, বাকি ইমেজ গুলোতে নাই। দ্যাট মিনস এটা বোঝাচ্ছে হচ্ছে এটা একটা ওভার ইফেক্ট, প্রত্যেকটা ইমেজে যখন যাবে তখন এটা সেই ইমেজে যাবে। প্রথম ইমেজে কিন্তু এভাবে বসে থাকবে এমন কিছু না ডিজাইনটা, এটা জাস্ট ওভার ইফেক্টটা বুঝাইছে এখানে। তো আমি দিলাম হচ্ছে অ্যাজ পোর্টফোলিও, সিঙ্গেল পোর্টফোলিও, প্রত্যেকটা জিবে হচ্ছে আলাদা করে ইমেজ আসবে। সো আমি একটা ইমেজ এখান থেকে ট্রিম করে নিচ্ছি, সাপোজ এই ইমেজটা নিলাম, এই ইমেজটা হচ্ছে এটা। ঠিক আছে, আমি অল্টার ক্লিক করে এটাতে ক্লিক করলাম, সব চলে গেল, এন্ড ইমেজ থেকে ট্রিম, শুধুমাত্র সেই ইমেজটা আসছে। এখন চারপাশে মনে হয় বর্ডার দেখা যাচ্ছে, তাই না? তো এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল-T দিয়ে আমরা একটু বড় করতে পারি। যদি বড় করার পরও যদি বর্ডারটা না যায়, তাহলে আমরা এটা এই লেয়ার থেকে আলাদা করতে পারি। এটা কিন্তু মাস্কিং করা আছে, এই লেয়ারের সাথে সংযুক্ত। তো আমি এই লেয়ার থেকে এটা বাদ করার জন্য, আলাদা করার জন্য, এই যে এই চিহ্নটা দেখার সাথে সাথে বুঝবেন যে এটার নিচের লেয়ারের সাথে কি সংযুক্ত আছে। তো আমি এই লেয়ারের সাথে বাদ করার জন্য যেটা করতে পারি, এই দুইটা লেয়ারের মাঝখানে এসে এখানে দেখেন অল্টার প্রেস করেন, এই দুইটা লেয়ারের মাঝখানে আসেন, যখন যখন এই চিহ্নটা দেখবেন তখনই ক্লিক করবেন, তখন তারা কি আলাদা হয়ে যাবে, এটাও আলাদা এটাও আলাদা। ঠিক আছে, দেন আমি যদি কন্ট্রোল-T দিয়ে ইমেজের সাইজটাকে একটু বাড়াই দিই, মেবি
কোনো বর্ডার দেখাচ্ছে না, অ্যাকচুয়ালি বর্ডার নাই, এটা ছোট তো তাই দেখাচ্ছে। আমি কন্ট্রোল সেভ করলাম, কন্ট্রোল শিফট সরি অল্টার শিফট কন্ট্রোল এস, অথবা ফাইল থেকে সেভ ফর ওয়েব, ঠিক আছে, সেভ ফর ওয়েব দিয়ে, এটা যেহেতু কোনো লেয়ার নাই, ব্যাকগ্রাউন্ড লেয়ার নেই, আমরা এটাকে জেপিজিতে করব। সবসময় এমনিতে চেষ্টা করবেন জেপিজিতে করার, যদি ট্রান্সপারেন্ট না থাকে, ব্যাকগ্রাউন্ড দেখানো লাগে, না দেখানো লাগে তাহলে জেপিজিতে করবেন, যদি ব্যাকগ্রাউন্ড দেখানো লাগে তাহলে পিএনজি। তবে এটা মনে রাখবেন পিএনজির কোয়ালিটি ভালো এবং সাইজও বেশি, মাঝে মধ্যে একটু কম হবে জেপিজি থেকে। তবে এখানে দেখেন এই ইমেজটাকে যদি আমি জেপিজি করি 22 কেবি হচ্ছে, পিএনজি করলে 137 কেবি হচ্ছে। দ্যাট মিনস এটা তো আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার না, তো আমি এটাকে পিএনজি করব না, এটাকে জেপিজি করি। আমি একটু বাড়াই দিলাম কোয়ালিটিটা, সেভ, এন্ড এটাকে দিলাম হচ্ছে P1, আমি একটা নাম দিয়ে দিলাম। ওকে, আমি এখানে সেটাকে কল করে দিই ইমেজ P1। এরকম আমার 6টা আছে, 6টা ডিপ, 6টা নিলাম। ওভার ইফেক্টের মার্কআপটা আমরা যখন সিএসএস করব তখনই করব, এখন আপাতত বাদ। এরপর স্টে উইথ আস, স্টে উইথ আস, এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিপ, কন্টেইনার তো অবশ্যই থাকবে, দেন ডিপ, অবশ্যই একটা সেকশন টাইটেল আছে, এই সেকশন টাইটেল এবং এই সেকশন টাইটেলের সাইজ কিন্তু একই, তো আমরা ওই ডিপটাই নিয়ে আসি, এই পুরো ডিপটাই নিয়ে আসি, সেকশন টাইটেল ডিপটা, এবং শুধুমাত্র টাইটেল গুলো চেঞ্জ করে দিই। এটা হচ্ছে আমার সেকশন টাইটেল এন্ড ডিপ, আমি দিলাম কন্টাক্ট ফর্ম বা এই টাইপের কিছু দিলাম, কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্ম অবশ্যই এখানে একটা ফর্ম এটা, এবং এখানে তিনটা ইনপুট টাইপ আছে, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেজ, এটা হচ্ছে টেক্সট এরিয়া, ইনপুট টাইপ সাবমিট, এবং এটা হচ্ছে ইনপুট টাইপ কি চেকবক্স, অথবা যেটা বলে এটা চেকবক্সই বলে, রেডিও হলে গোলটা আসে আর চেকবক্স হলে বক্সটা আসে। যাই হোক, আমি ফর্ম দিলাম, ফর্মের অবশ্যই অ্যাকশন থাকে, অ্যাকশনটা আমরা এইচটিএমএল এ যেহেতু কাজ করবে না সেহেতু অ্যাকশনটা দিলাম না। ইনপুট টাইপ টেক্সট, নেম এবং আইডি এগুলো লাগবে না আপাতত। প্লেস হোল্ডার, অবশ্যই প্লেস হোল্ডার লাগবে, প্লেস হোল্ডার হচ্ছে ফুল নেম। ইনপুট টাইপ ইমেল, প্লেস হোল্ডার হচ্ছে ইমেল অ্যাড্রেস। আরটা হচ্ছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে কলাম এবং রোর উপর ভিত্তি করে, তো আমরা কলাম রো বাদ দিলাম। প্লেস হোল্ডার দিলাম হচ্ছে মেসেজ, ঠিক আছে, এটুকু গেল। এরপরে এই মার্কআপটা কিভাবে করবো, মার্কআপটা হচ্ছে একটা ফ্লোর লেফট আছে এবং একটা রাইটে আছে, তো আমরা এখানে চাইলে একটা ডিপ করতে পারি, সমস্যা নেই, ডিপ, ঠিক আছে, এখানে করতে পারেন যে এভাবে ডিপ দিয়ে আমি ফিক্স ইউজ করতে পারি, শুধুমাত্র ফিক্স, এর নিচে হচ্ছে ফ্লোর লেফট রাইট, ঠিক আছে, অথবা আপনি যদি ফিক্স ক্লাস তৈরি করতে না চান তাহলে ক্লিয়ার ফিক্স নামে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, ওটা দিয়ে দিলেই হবে, ঠিক আছে, আমি বুটস্ট্র্যাপে ক্লিয়ার ফিক্স দিয়ে দিলাম, এন্ড দুইটা ডিপ করি, একটা হচ্ছে চেকবক্স, যদি বা চেকবক্স নামে বুটস্ট্র্যাপে ক্লাস থাকতেই পারে, কিন্তু এটা একটা সলিড ওয়ার্ড, তো আমি দিলাম এস চেকবক্স। এখানে ইনপুট টাইপ, টাইপ হচ্ছে চেকবক্স। এখন এটা চেকবক্সটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, যেমন এই লেভেলটা দেওয়ার জন্য, এটা অবশ্যই একটা লেভেল তাই না, এই লেভেলটা দেওয়ার জন্য কিভাবে আমরা দিতে পারি, এবং সলিড ওয়েটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত, আপনি যদি আমরা যদি থ্রি স্কুল থেকে একটু দেখে আসি চেকবক্স
কিভাবে চেকবক্সের সাথে লেবেলটা দিতে হয় এবং চেকবক্স অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করে। আমরা যেভাবে মার্কআপ করি সেভাবে কিন্তু চেকবক্স নর্মালি সেভাবে কিন্তু কাজ করবে না, তার সাথে নেম দেওয়া লাগে, ভ্যালু দেওয়া লাগে, এটা পরের কাজ। আমরা স্টাইল করছি আপাতত। তো আমাদের শুধুমাত্র চেকবক্সের পাশে টেক্সটটা দিয়ে দিলে হচ্ছে, ঠিক আছে। আমি চেকবক্সের পাশে সাবস্ক্রাইব নিউজ লেটার এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিফ অ্যাজ সাবমিট এবং ইনপুট টাইপ সাবমিট এবং তার ভ্যালু হচ্ছে কি সেন্ড। এখানে সেন্ড বাটন আছে, সেন্ড। নর্মালি ভ্যালু যদি না দেয় তাহলে একটা ডিফল্ট ভ্যালু দেখাবে এবং ডিফল্ট ভ্যালুটা হচ্ছে কোয়েরি, সাবমিট কোয়েরি। যাক, এই হলো আমার মার্কআপ। ও আরেকটা আছে ফুটার। ফুটারের মার্কআপটা কেমন হওয়া উচিত? ফুটারের মার্কআপ হচ্ছে অবশ্যই প্রত্যেকটা কন্টেইনার থাকবেই। দেন কন্টেইনারের পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফুটারকে আলাদা করতে পারি, অথবা ক্লিয়ার পিক দিয়ে, যেহেতু লেফট রাইট হবে আমি দিলাম ফুটার লেফট। আর ক্লিয়ার ফিক্সের যদি ডিপটা না বাড়াতে চাই ক্লিয়ার ফিক্সটা এখানে দিয়ে দিতে পারি, সমস্যা নেই, আমি রাখলাম না, ক্লিয়ার ফিক্সই দিলাম না, পরে দেখবো এটা কি হয়। ফুটার লেফট এবং রাইট। লেফট হচ্ছে একটা প্যারাগ্রাফ মেবি, কপিরাইট টেক্সট, এন্ড রাইট হচ্ছে সোশ্যাল আইকন। সোশ্যাল আইকনকে আমি একটা ক্লাসে নিয়ে নিলাম। প্রত্যেকগুলা লিংক হবে, প্রত্যেকটা আইকন লিংক হবে এ দিয়ে, এবং প্রত্যেকটা আইকন কি কি আছে এফ এফ, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কড ইন। ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কড ইন, ঠিক আছে। এই হলো আমার মার্কআপ। ফাইন, আমার মার্কআপটা আমরা দেখে নিই। শেষ আজকে।